গুড মর্নিং ফ্রম রাজারহাট নিউ টাউন। আমার শহর রাজারহাট থেকে আমি আপনাদের ট্রেনি ট্রাভেলার চ্যানেলের আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা অরুণাচল সিরিজ দেখেছিলেন, আমার মোটো ব্লগ দেখেছিলেন, অনেক ভালো হয়নি আমি জানি, ইনফরমেশন হয়তো ছিল, কিন্তু স্পেশাল প্রবলেমটা হচ্ছে আমার ব্লগিং ক্যামেরার যে অ্যাঙ্গেলটা ছিল সেটা আপনারা বারবার বলেছিলেন। কেউ আমাকে কোনো রকম কটু কথা বলেননি, কিন্তু সমালোচনা করেছিলেন, যেটা একদম ঠিক ছিল, গঠনমূলক সমালোচনা, দুর্দান্ত, থ্যাংক ইউ। এবং সেটা নিয়ে আমি অনেক ভেবেছি এবং করার পর দেখুন অ্যাঙ্গেলটা আমি সেট করেছি, আমি জানি না তাও প্রপার হয়েছে কিনা। আজকে যাচ্ছি হচ্ছে লালগঞ্জ, যেটা বকখালির কাছাকাছি। বাড়ি থেকে আমার দূরত্ব হচ্ছে 140 কিলোমিটার মতন। গুগল দেখাচ্ছে আনুমানিক সময় লাগবে ওই 3 ঘন্টা 15-20 মিনিট। আমি তো ভাবছি তার থেকে বেশি লাগবে, 4-4.5 ঘন্টা লাগবে, কারণ আমি দাঁড়াবো। আর আমি যাচ্ছি আমার নিজের সিভি শাইন, যে হন্ডা সিভি শাইন আছে সেটা নিয়ে যাচ্ছি, 2011-তে কেনা। আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে, 6:30-6:30 দিকে বেরিয়েছি। আমি তো বাইকে করে যাচ্ছি, আর যারা আপনারা বাইকে করে যাবেন, 90% লোক ওখানে ট্রেনে করেই যায়, যার যা নিজের গাড়ি করে যেতে পারেন। আর যারা ট্রেনে করে যাবেন তার ইনফরমেশনটা হচ্ছে আমি দিয়ে দেবো, সেটাও দেবো। তাই জন্য আমার প্রথম ডেস্টিনেশন হবে নামখানা স্টেশন। সেখানে গিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে ট্রেনে করে আসবেন। তারপর ওখান থেকে বলে দেবো কীভাবে অটো বা টোটো যেটাই হোক না কেন সেটা করে আপনি আমাদের বিচ ক্যাম্পে পৌঁছতে পারবেন। জাস্ট এখন 6:50 বাজে, আমি উঠে গেছি EM বাইপাসে। আমি বাইপাস ধরেই যাবো, প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে গিয়ে আমি ধরবো হচ্ছে ডায়মন্ড হারবার রোড, এটা দিয়েই যাবো আমি। এবং গুগল ওটা দেখাচ্ছে ওটাতে আমার কম রাস্তা হবে। আর এই সময় আশা করছি অতটা ট্রাফিকও পাবো না, কেন ছোটো ছোটো এইসব জায়গাগুলো যেখানে আমি সোলো যাচ্ছি সেখানে গাড়ি নিয়ে যাওয়া বেশ চাপের। ট্রেনে করে যেতে পারতাম, কিন্তু ধরুন ওখানে গিয়ে আবার সেই টোটো করতে হতো, টোটো করে হয়তো ঘুরতে হতো। আমি আরও কিছু ইনফরমেশান দিয়ে, বাইক থাকলে ইনফরমেশান দেওয়া যায়, এই কারণেই আমি বাইক নিয়ে যাচ্ছি। হয়তো আমার একটু কষ্ট হবে, হোক, এটাও একটা অভিজ্ঞতা। আমি বাইকে তেল সেরকম ভরিনি, 200 টাকা মতন তেল ভরেছি, রাস্তায় আশা করছি পেয়ে যাব। আমার এই বাইকটা ভালো মাইলেজ দেয়, সিভি শাইন ভালো মাইলেজ দেয়, মোটামুটি 50-এর কাছাকাছি তো দেয়। আর আমার বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি, হালকা কিছু খেয়েছি, মুড়ি টুড়ি, চা খেয়েছি, ইচ্ছা করেই খাইনি, মানে বেশি খেলে আবার বাইক চালাতে অসুবিধা হবে। রাস্তায় কিছু খেয়ে নেবো, দেখি কি পাওয়া যায়। অবশেষে জেমস লং সরণি থেকে আমি উঠছি এখন ডায়মন্ড হারবার রোডে। এখনও প্রায় 104 কিলোমিটার মতন বাকি আমাদের যাত্রা, এবং সময় দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট না 45 মিনিট দেখালো। আমার বেশি 3 ঘন্টা মতন লাগবে। আশা করছি 10:30-11টার দিকে পৌঁছে যাব। আমরা এখন চলেছি NH 117 ধরে সোজা বকখালি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ডায়মন্ড হারবার, এই রাস্তা। আজকে যে ট্যুরটা আমি যাচ্ছি লালগঞ্জ, এটা ঠিক হয়েছে জাস্ট একদিন হলো। আমার তৎকাল টিকিট কাটা ছিল গুয়াহাটির জন্য, সেটা তৎকাল ওয়েটিং লিস্ট হয়ে যায়, এবং সেটা ওয়েটিং লিস্টই থেকে যায়, 6 এসে দাঁড়িয়ে যায়, ওটা আর কনফার্ম হয়নি, ফলে আমার গুয়াহাটি যাওয়া হয়নি। আর যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে 16 তারিখ। আমি কামাখ্যা মন্দিরে যাবো ভেবেছিলাম, মা আমাকে ডাকলো না। এবার গতকাল মানে 17 তারিখ আমার ভাইয়ের ছেলে হয়েছে, ও ব্যাঙ্গালোরে থাকে, খুঁড়তো ভাই। আর অদ্ভুত ব্যাপার, দেখুন আজকে মঙ্গলবার কামাখ্যা মন্দির যেহেতু আমাদের আতুর হয়ে গেল, তো আর আমি যেতে পারতাম না মন্দিরে, আমি যদি যেতাম। তো প্রথমে একটু আপসেট হয়েছিলাম যখন আমার ওয়েটিং লিস্ট কনফার্ম হয়নি, কিন্তু এখন বলছি ভগবান সত্যি মহান, এবং আমি তো বিশ্বাস করি ভগবান আছে, এবং সেটা বারবার প্রমাণিত হয়। স্বামীনারায়ণ মন্দির দেখুন এইদিকে, দারুণ, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যেটা বললো 7:30 থেকে 12টা, আর 4টে থেকে 8টা পর্যন্ত টাইমিং। প্রবেশের জন্য কোনো পয়সা লাগে না।
যেটা লাগে সেটা হচ্ছে পার্কিং। যেমন আমার বাইকের ক্ষেত্রে পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। চলুন এগিয়ে যাই আমাদের লালগঞ্জের দিকে। গঙ্গারামপুর আমি ক্রস করছি। সিরাকোল সোজা গেলে উস্তি, আর ডান দিকে চলে গেলে ডায়মন্ড হারবার। আপনি দুদিক দিয়ে যেতে পারেন, উস্তি হয়ে যেতে পারেন, ডায়মন্ড হারবার হয়েও যেতে পারেন। আর আমরা যাচ্ছি NH 117 ধরে। দেখুন বকখালি হচ্ছে ডান দিকে বেঁকে যাচ্ছে, ডায়মন্ড হারবার ডান দিকে বেঁকে যাচ্ছে, গঙ্গাসাগর আর সোজা এই বাঁ দিকে চলে যাবে উস্তি। আমি ডায়মন্ড হারবার রোডটাই নেব। আমার মনে আছে আমি আর অনুপম যখন এর আগের বারে গেছিলাম তখন আমরা উস্তি হয়ে গেছিলাম। এবার আমি ডায়মন্ড হারবার হয়েই যাব। এইবার রাস্তাটা দারুণ ফাঁকা আর স্ট্রেট। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ফতেপুর বাস স্টপ। আমি ফতেপুর বলে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এখানে একটা মন জিনিস দেখে সেরকম কিছু ভালো খাবার দাবার পেলাম না রাস্তায়, তাই জন্য এখানে একটা কেক খাচ্ছি। আর এই একটা জলের বোতল আমি বাড়ি থেকে নিয়ে নিই, একটা জলের বোতল কিনলাম, জল তেষ্টা পেয়েছিল প্রচণ্ড। একটু কেকটা খেয়ে আমি এগিয়ে চলি আজকের আমার গন্তব্যের দিকে। এখন বলছে 8:37, আমি ফতেপুর থেকে বেরিয়ে আছি। এখানে কেক খেয়ে জলের বোতল নিয়ে বেরিয়ে পড়ছি আমার আজকের গন্তব্য লালগঞ্জের দিকে। এখনও প্রায় 87 কিলোমিটার মতন বাকি। আচ্ছা, এবার সোজা গিয়ে বাঁ দিকে দেখতে হবে আমাকে। এখানে পেট্রোল পাম্পের কোনো অভাব নেই রাস্তায়। একটু পেটে কেক টেক পরে জল টল পরে বেশ একটু এনার্জি চলে এসছে, বুঝলেন তো? এই যে ব্যাপারটা, এতক্ষণ একটু ঝিমিয়ে পড়েছিলাম। এরপরে একটু লিকার চা খাবো। আচ্ছা, আমাদের বাঁ দিকে দেখতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, চলো ভান্ডার, চলো বেরিয়ে। 2 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে এখান থেকে সময়। আমি যেসব জায়গায় ঘুরতে যাচ্ছি বা ঘুরে এসেছি বা ঘোরার ইচ্ছা আছে, আমার নলেজ আছে, বা আপনাদের যদি আমাকে কিছু শেয়ার করার থাকে, আপনাদের কোনো মন্তব্য থাকে আমার চ্যানেলের প্রতি বা এই বৃহত্তর পরিবারের প্রতি, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে trendy_traveler123। আমি যেসব জায়গায় যাই সেসব জায়গায় ফটো বা রিলস বানানোর চেষ্টা করি, এবং অবশ্যই সেসব রিলস ইনফরমেটিভ রিলস, কিছু কিছু ক্ষেত্রে এমপি রিলসও বানাই। তো সেইগুলোর জন্য আপনারা ফলো করতে পারেন trendy_traveler123। আর অবশ্যই মেসেজ করতে পারেন, আমি গ্যারান্টি আপনি রিপ্লাই দেবোই দেবো। আর আমার আরেকটা চ্যানেল আছে যেটা শর্ট ভিডিও চ্যানেল, ট্রেন্ডি ট্রাভেলার শর্টস। সেখানেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে জাস্ট ইনফরমেশানগুলো আরও ব্রিফভাবে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। সেখানেও প্রায় 4000 সাবস্ক্রাইবার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। যদি শর্ট ভিডিও একান্তই আপনাদের পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে একটু জ্যাম আছে। আমি এখন আপনাদের সঙ্গে কিছু সমুদ্রই ঘুরে বেড়াবো। আগের সপ্তাহে আমি ডুবলাগড়ি ঘুরে এলাম, এই সপ্তাহে চলে এলাম লালগঞ্জ বা বকখালি বিচের কাছে। সামনের সপ্তাহে কোনো সমুদ্র বা অন্য কোনো জায়গায় যাব, কিন্তু আপাতত সমুদ্র উপরে ফোকাস করবো। পাহাড়ে যা হচ্ছে, সত্যি কথা বলছি, যাওয়ার সাহস পাচ্ছি না এই মুহূর্তে। আর প্রচণ্ড পাহাড়ে গিয়ে কোনো লাভও নেই এই মুহূর্তে। এত বৃষ্টি হচ্ছে, মানে টানা 7-8 দিন 10 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। কি ঘুরবো আর কি দেখবো আর কি আপনাদের সঙ্গে মানে শেয়ার করব। গিয়ে দেখা যাবে হোটেলের মধ্যে চুপ করে বসে থাকতে হচ্ছে। 9:25 বাজে, রঘুনাথপুর বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে লিকা চা খেলাম, একটু এনার্জি জেনারেট করলাম। একা তো সোলো ট্রাভেল করা বাইকে করে, কেউ যদি একজন থাকতো সঙ্গে খুব ভালো হতো, কিন্তু কিছু করা যাবে না। আর অনেকে বলছে কী হলো আপনি আপনার স্টুডেন্টদের নিয়ে যায় না কেন? স্টুডেন্টরা এখন আমাকে আর পাত্তা দেয় না, তারা এখন অনেক ব্যস্ত হয়ে গেছে। তো আমি একাই, আর কি করা যাবে। আর এই আমার গাড়ি, এই যে আমার হন্ডা শাইন। এগিয়ে যাই, 9:25 বাজে। আশা করছি 10:30টার দিকে পৌঁছে যাব। বেরিয়ে পড়লাম রঘুনাথপুর থেকে। আমার প্রাথমিক গন্তব্য হচ্ছে নামখানা স্টেশন। চাটা খেয়ে বেশ এনার্জি পেলাম, ভালো করেছিল চাটা, খুব ভালো। এখনও নামখানা স্টেশন 45 কিলোমিটার, ঘন্টাখানেক মতন দেখাচ্ছে। গাড়ি চালানো অত, এটা 10-15 মিনিট 20 মিনিট প্রায় বসেছিলাম এখানে। চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি ইচ্ছে করে বসেছিলাম।
আসলে একটু বাইকটাকে রেস্ট দেওয়া দরকার ছিল। দ্বিতীয় কথা আমারও একটু রেস্ট দেওয়া দরকার ছিল, তার কারণ আমার বাইকে কোনো ক্যারিয়ার নেই। ক্যারিয়ার না থাকায় ফলে আমার লাগেজটা আমাকে পিঠে লাগিয়েই কিন্তু ক্যারি করতে হচ্ছে। আমার কাছে গার্ডার আছে, আমি নিলাম না, ফলে এমনভাবে ব্যাগটাকে রেখেছি যেটা ওটা সিটের উপরেই থাকে। ওই দেখো ওই দেখো ওই দেখো। তো যাতে হাড়টা সিটের উপরেই থাকে, তবুও একটা তো অসুবিধা তো হয়েই যায়, কচু বেরিয়া। তবে আপনাদের একটা ছোট্ট সাজেশন দিচ্ছি, আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন আরও ভোরবেলা বেরোবেন। দীঘা যাওয়ার রাস্তাকে আমি সরু বলতাম, এটা আরও সরু। এই জন্য বোধহয় বকখালিতে আরও পর্যটক আসে না, এটা একটা অন্যতম কারণ এই রাস্তার জন্য। তো বকখালি বিচ কিন্তু দারুণ, হোয়াইট স্যান্ড বিচ কিন্তু খুব ভালো। আপনারা হয়তো কেউ কেউ মৃদু সমালোচনা করতে পারেন, সেটা হচ্ছে কেন ডুবলাগড়ি বা বকখালি বা এরকম লালগঞ্জ, তার কারণ লালগঞ্জে প্রথম কথা কোনোবার যায়নি, এটা একটা কারণ। আর দ্বিতীয় কথা এখন এই ছোটো ছোটো টুটি আসবে, কেননা আমাদের মতন বা আমার মতন ইউটিউবার একটা ছোট চ্যানেল যার অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে, ফলে আমরা চাইলেই অনেক দূর দূর যেতে পারি না। হলেও ভিউ কী হবে সেটাও একটা ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তো অরুণাচল ঘুরে এলাম কিছুদিন আগে, সেটা শুধু ভিউর জন্য না, আমারও ইচ্ছা ছিল বহুদিন ধরে অরুণাচল ঘোরার, এতে আমি ইউটিউবে ভিডিও করে তাই বানিয়েছি। এবার যাওয়ার ইচ্ছা আছে আরও 2-1টা জায়গায়, ভালো জায়গায়। সময় আসুন, সেটা আমি আস্তে আস্তে রিভিল করবো আপনাদের সঙ্গে। কিন্তু আপাতত যেমন ছোটো ছোটো ট্যুর হোক, এই ট্যুরগুলো কেমন লাগছে অবশ্যই আপনাদের বলবেন। এখন বাজে পাক্কা 10টা, আর আমরা এখন কাকদ্বীপ থেকে 3.5 কিলোমিটার দূরে, বকখালি থেকে 43 কিলোমিটার, গঙ্গাসাগর এদিকে 36 কিলোমিটার। আমরা যাব সোজা, এইদিকে চলে যাচ্ছে গঙ্গাসাগর। এখনও নামখানা পৌঁছতে প্রায় 15 কিলোমিটার বাকি। সেখানে কাকদ্বীপের স্টেশন মোড়ের কাছে একটা দোকানে দাঁড়িয়েছে, নিউ মধু মালঞ্চ অ্যান্ড সলস। একটা মিষ্টির দোকান দেখে খুব খেতে পেয়েছে। আমি মাঝে একটা কেক খেয়েছিলাম, তারপর এখান থেকে বেশ ভালো প্রচুর মিষ্টি, দোকানটা বেশ বড়। একবার খাই, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের রেকমেন্ডেশন দেবো। দেখা যাক, আগে খেয়ে দেখি। কচুরির সাইজটা দেখুন, বিশাল বড়, আর 10 টাকা করে দাম, কিন্তু অনেক বড়, অনেক। আমি দুটো খেতে পারবো কিনা সন্দেহ আছে। আর ছোলার ডাল দিয়েছে, হালকা গরম আছে। ছোলার ডাল বেশ ভালো, খুব ভালো। আপনারা আসতে পারেন না, মতো ভালো। ছোলার ডালটা দারুণ। এখানে আসলে অবশ্যই এই মালাই গাড়িটা খাবেন, মানে দুর্দান্ত খেতে। 22 টাকা দাম, দুর্দান্ত খেতে, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। অবশ্যই হাইলি রেকমেন্ডেড। মধুবনাঞ্চলকে টাটা। দারুণ খেলাম এখানকার যে মালাইকারি, যেটা এদের কথা যে 22 টাকা দাম, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। আপনারা যদি খেয়ে থাকেন এখানে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার, যদি এই রাস্তা আসেন অবশ্যই খাবেন। এইগুলো ট্রেনে করে আসলে পাওয়া যাবে না। চলো, এখান থেকে নামখানা 14 কিলোমিটার। আর এই যে মধু মালঞ্চ যে দোকানটা বললাম, সেটা হচ্ছে ঠিক সৎসঙ্গ আছে এখানে, সৎসঙ্গের আশ্রম আছে, তার ঠিক বিপরীত দিকে। 10টা 20 বাজে, এখন কাকদ্বীপ ক্রস করছি। কাকদ্বীপের এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, বাঁদিকে হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। এই যে একটা এইদিকে চলে যাচ্ছে, এইদিকে নামখানা তার বাঁদিকে দিকে। আমরা আছি এখন আশ্রম মোড়ে। এখান থেকে বকখালি যে 34 কিলোমিটার, নামখানা 10 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 30 কিলোমিটার। আচ্ছা, আমি এখনও নামখানা থেকে আর 3 কিলোমিটার দূরে আছি, একটু তেল ভরে নিই। এইচপির পেট্রোল পাম্প, একটু তেল ভরে নিই। 104.69, তাও 300 টাকা মতো দাও। 300 টাকা মতন তেল নিলাম। নেওয়ার পর সেই নামখানা স্টেশনে অবশেষে আমি পৌঁছে গেছি, নামখানা স্টেশনের সামনে। জেনারেলি আপনারা যারা আসবেন কলকাতা থেকে, বেশিরভাগই ট্রেনে করেই আসে 90%। আর আসলে আপনাকে বকখালি বা লালগঞ্জ, আমি যেখানে যাচ্ছি সেখানে আপনাকে
যেতে হলে এই স্টেশনে আসতে হবে, নামখানা স্টেশনে। এবার একটা বলার বিষয়, এখান থেকে যাবেন কিভাবে। এইখান থেকে যাবেন বিভিন্ন অটো বা টোটো। অটো তো দেখতে পাচ্ছি না, এখানে টোটোই দেখতে পাচ্ছি, টোটো আছে। টোটোর রেট কি সেটা আপনাদের বলে দিচ্ছি, কত নেয় কি ইত্যাদি। আর যে ট্রেনটাতে আপনারা আসবেন নামখানায়, সবচেয়ে ভালো যে 7:14 যে ট্রেনটা, সেটা শিয়ালদা থেকে ছাড়ে, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আসে, সেখান থেকে আবার নাম্বার চেঞ্জ করে সেটাই নামখানা পর্যন্ত আসে। আর মোটামুটি আসতে সময় লাগবে 3 ঘন্টা মতন। মানে 7:14 যদি ছাড়ে ট্রেনটা শিয়ালদা সাউথ সেকশন থেকে, তাহলে এখানে আসবে এই 10:15-20 দিকে। আচ্ছা, আমি একজন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, উনি আমাকে বললো যে এখান থেকে বকখালি মোটামুটি 300-350 টাকা টোটো ভাড়া নেবে যদি রিজার্ভ করে যান। আপনি কিন্তু এখানে শেয়ারেও যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই ঢালাই রাস্তা থেকে একটু এগিয়ে যেতে হবে। আর বাসও পেয়ে যাবেন ওই 20-25 টাকা মতন ভাড়া। সেটাও আপনাদের দেখাচ্ছি কোথা থেকে বাস পাবেন। আর আপাতত স্টেশন থেকে আমি বেরিয়ে যাই, আর বাদবাকি ইনফরমেশান ওই ঢালাই রাস্তা বা মেন রাস্তায় গিয়ে আমি দিচ্ছি। আর একটা কথা, এখান থেকে বকখালির ডিস্টেন্স হচ্ছে ওই 26 কিলোমিটার মতন। আর লালগঞ্জ যেখানে আমি যাব সেটার ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার মতন। তাহলে চলুন, এখানে ইনফরমেশান দিয়ে দিলাম, আর আমরা এই সামনে গিয়ে আরেকটু ইনফরমেশান দিই। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবার। আচ্ছা, আমি যেটা এনাদের সাথে কথা বললাম স্টেশনের কাছে, বললো ভাড়া 350 থেকে 400-র মধ্যে রিজার্ভ করলে। আর শেয়ার গাড়ি গেলে আপনি 80 টাকা করে পেয়ে যাবেন এখান থেকে শেয়ারে গেলে, নামখানা স্টেশন থেকে। আচ্ছা, আমি স্টেশনের বাইরে চলে এলাম, স্টেশনের বাইরে চলে আসি। স্টেশনের বাইরে মোটামুটি আপনাকে 100 মিটার মতন হাঁটতে হবে। এই দেখুন স্টেশনের বাইরে, এখান থেকে ওখান থেকে করলে অটো টোটোগুলো ঝামেলা করবে, আমি বেশি কথা বলতে পারলাম না। এখান থেকে আপনি অটো টোটো পেয়ে যাবেন। অটো চলে আসুন বাইরে, দেখুন অটো টোটো দেখতে, এই অটো বলছি বারবার, কেন অটো বলছি, দেখুন আপনি এখান থেকে টোটো পেয়ে যাবেন। দেখুন এই যে টোটো, প্রচুর টোটো, মানুষের থেকে টোটোর সংখ্যা বেশি। এই চলে এলেন, 100 মিটার মতন হাঁটতে হবে। আচ্ছা, এইখান দিয়ে বাস পাবেন। এই বাসটা এরকম করে এইদিকে যাবে, এটা 20 টাকা ভাড়া নেবে। এখান থেকে বাস পাবেন, এই দেখুন এইখানে বাস স্টপ। আগে চলুন, এই দেখুন রাস্তার উপরে দেখুন টোটো কত দাঁড়িয়ে আছে, অটোও দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এখানে বাইরে এলে। এই দেখুন অটো, এই দেখুন অটো, এখান থেকে শেয়ারও পেয়ে যাবেন এখান থেকে বাইরে এলে। হ্যাঁ, 60-70 টাকার মধ্যে। ম্যাজিক গাড়িও আছে, সব ধরনের ব্যবস্থা আছে। হ্যাঁ, সামনে হাতানিয়া দোয়ানিয়া সেতু টপ কথা হবে আপনাদের। আচ্ছা, এখান থেকে আমাকে 22 থেকে 24 কিলোমিটার, আমাকে গুগল দেখাচ্ছে 22 কিলোমিটার আমাদের লালগঞ্জ। তো চলুন এগিয়ে যাই, তাহলে মোটামুটি ইনফরমেশান দিতে পারি। যারা আপনারা ট্রেনে করে আসবেন সেই ইনফরমেশান আমি দিয়ে দিলাম। হাতানিয়া দোয়ানিয়া সেতুর উপর উঠে পড়েছি, এবার এটা পার করে এগিয়ে যাবো আমরা লালগঞ্জের দিকে। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি কয়লাঘাটের কাছে। আমি এই দিক দিয়ে এলাম, এই সাইড দিয়ে এলাম নামখানার দিক দিয়ে, আর এই সাইডে গেলে হচ্ছে ফ্রেজারগঞ্জ, তারপরে ওই দিকে গেলে বকখালি সোজা। তো আমি এইখান দিয়ে কয়লাঘাটা মোড় থেকে এই দিকে ঢুকে যাচ্ছি, যেদিকে হচ্ছে আমাদের লালগঞ্জ বিচ, আমাদের ঘরের বাইরে যে ক্যাম্প আছে সেটা। পিচের রাস্তা, কিন্তু কিছু কিছু জায়গায় পিচ উঠে গেছে, তবে আপনি 4 চাকা নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে রাস্তাটা কিন্তু বেশ ভালো, একটু খুব হালকা আছে কিন্তু রাস্তা ভালো। 4 মিনিট লাগবে বলছে। এইখানে কিন্তু 4 চাকা নিয়ে ঢোকা যাবে না, তবু যদি অন্য কোনো রাস্তা থাকে আপনাদের শেয়ার করব। এই রাস্তাটা যেটা বাইকের জন্য সাইকেলের জন্য ঠিক আছে। সত্যি সরু রাস্তা, এক অনন্য অভিজ্ঞতা। আরে বাবা, আচ্ছা এই দিক দিয়ে রাস্তা আছে, এই দেখতে পাচ্ছি, এখান দিয়ে 4 চাকা চলে আসবে, এইটা দিয়ে 4 চাকা চলে আসবে। তার মানে এই দিক দিয়ে রাস্তা ছিল যেটা আমি মিস করে গেছি আগে। ওহ, ফ্যান্টাস্টিক, দারুণ। দেখুন বাজে হচ্ছে 11:54, প্রায় 12টা, আর আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। এর বিস্তারিত আমি আপনাদের আরও একটু শেয়ার করব, সেটা হচ্ছে পরে। একটু রেস্ট নিই, একটু ফ্রেশ হয়ে নিই,
এখানে এসে একটা জিনিস আমার ফিল হচ্ছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর ঠান্ডা, অপার শান্তি, আর প্রচুর গাছপালা, আর এখানে একটা আছে পুকুর। এখানে আসার সঙ্গে সঙ্গে শম্ভুদা, মানে শম্ভু হালদার, ওনারই হোমস্টে বলতে পারেন, ওখানেই এসেছি। আর ঘরে বাইরে তাদের তত্ত্বাবধানে। তো আসার সঙ্গে সঙ্গে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, এটা হচ্ছে লিচু। লিচু আমার খুবই পছন্দের, তো বেশ ভালো। আর ট্রেনটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কী কী ট্রেন আছে সেটাও আমরা দেখাচ্ছি। দেখুন, আমার আসার সঙ্গে সঙ্গে এই যে টাওয়েলটা তো দিয়েছে, ওনাদের ব্র্যান্ডিং করা আছে পিলোগুলো, আর এই কিটটা দিয়েছে, তাতে এইগুলো দেওয়া আছে, চিরুনি, বডি ওয়াশ, এইগুলো দিয়েছে, টুথপেস্ট, সোপ, সব কিছু দেওয়া আছে, ব্রাশও দেওয়া আছে। ফ্যান্টাস্টিক। এখন বাজে দুপুর 2টো, আর আমার লাঞ্চ চলে এসে, আমি তো একা। এইটা ওনাদের ডাইনিং রুম, দেখুন এই জায়গাটা দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। মোটামুটি 4-16 জন খেতে পারবে এখানে বসে, দারুণ। আর বাইরেও একটা আছে, ওখানে কি কি দিয়েছে একবার দেখাই আপনাদের। যেটা দিয়েছে হচ্ছে ভাত, লঙ্কা দিয়েছে, একটা উচ্ছে ভাজা, এটা আমাকে বললো ভোলা মাছ ভাজা, বেগুন ভাজা, শাক, আলু, আর এটা হচ্ছে মনে হচ্ছে চিচিঙ্গের তরকারি, চাটনি, এটা ডাল, আর এটা বললো চিংড়ি মাছের একটা মালাইকারি টাইপের বা চিংড়ি মাছের কিছু একটা ঝোল হবে। আর একটা দিয়েছে ওনাদের ঘি, এইটা বললো লোকাল ঘি। আমার পিসির বাড়ি ছিল হচ্ছে দুর্গানগরে, সেখানে যখন যেতাম, সেখানে কী করতো, এই উচ্ছে ভাজা ঘি দিয়ে মেখে খেত। কিন্তু আমার মা বলে যে স্নান করে ওঠার পর তেতো খেতে নেই। তো আমি কি করছি, আগে এই তরকারির একটা আলু আমি খেয়ে নিচ্ছি আগে। এটা খেলাম, এটা এনাদের লোকাল ঘি, আমি একটু খেয়ে দিই কেমন। গাওয়া ঘি তো, গাওয়া ঘি খুব ভালো। এই ঘি আমরা পাবো, আমরা বললে হবে, আমরা নিয়ে যাবো, পয়সা দিয়ে কেনা যাবে। আচ্ছা, কিরকম দাম? 1200 টাকা কিলো। এটা গরুর ঘি, একদম অরিজিনাল, মানে শর্ট তুলে যেটাকে করা হয়। আচ্ছা আচ্ছা, বাহ, 1200 টাকা কেজি। আচ্ছা, কেউ বললে তাহলে হয়ে যাবে। তা আমাকে 250 দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। ঘিটা কিন্তু দারুণ, খুব ভালো। আমি একটু উচ্ছে ভাজা দিয়ে মেখে খাই। আমি সভ্যতার সঙ্গে কথা বলতে বলতে ঝিঙে আলুর তরকারিটা কখন খেয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। ঝিঙে আলুটা খুব ভালো, আপনারা আসলে অবশ্যই ঝিঙে আলুটা করতে বলবেন। আচ্ছা, এটা দেখুন মুগ ডাল, এই যে। আর আমি ডাল খাওয়ার আগে আমি একে চুমুক দিয়ে খাই একটু, ভালো। আচ্ছা, এই মুগ ডালটা ফোড়ন দেওয়া আছে যতদূর মনে পেঁয়াজ দিয়ে, তাই তো? পেঁয়াজ দিয়ে রান্না করা মুগ ডালটা, মুগ ডাল পেঁয়াজ দিয়ে, কিন্তু অন্য ধরনের স্বাদ লাগছে একটু। আমরা সাধারণত মুগ ডাল পেঁয়াজ দিয়ে খাই না। আচ্ছা, একটু এটা ভোলা মাছ, তাই তো? ভোলা মাছ একটু ভাজা খেয়ে দেখি। মাছ বলছে, ভোলা মাছ কোথাকার? সমুদ্রের মাছ, এখন টাটকা মাছ তো পুরো দারুণ। এবার চিংড়ি মাছ একটা আলু দিয়ে ঝোল করা আছে, তাই না? তো এটাও কি লোকাল চিংড়ি? হ্যাঁ, আচ্ছা, এটা আলু দিয়ে একদম মাখো মাখো ঝোল করেছে, এই দেখুন। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। আমি দুবলাগড়িতে কিছুদিন আগে চিংড়ি মাছ খেয়েছিলাম, একদম ওরকম কোয়ালিটি, দুর্দান্ত কোয়ালিটি। বেশ ভালো একটা লাঞ্চ করলাম এখানে। আর লাঞ্চ করার ক্ষেত্রে আমি 2-3টে জিনিস আউটস্ট্যান্ডিং লেগেছে। 1 নম্বর হচ্ছে চিংড়ি মাছটা দুর্দান্ত, ভোলা মাছটা খুবই সুস্বাদু, আর ওনাদের ঘিটা। আর বাদবাকিটা ছিল ঠিকঠাক, ও ঘরোয়া যেমন হয় সেরকমই। কিন্তু এই 3টে জিনিস আমার দুর্দান্ত লেগেছে। আর আমি এবার একটু রেস্ট নিই, পরবর্তী একটু ইচ্ছা আছে সমুদ্রের দিকে যাওয়ার, একটু লাল কাঁকড়া দেখবো। সমুদ্র তো অনেক দূরে চলে গেছে, একটু লাল কাঁকড়া দেখবো। তাহলে একটু পরে কথা বলবো। এখন বাজে 4:30, আমি একটু বাইক নিয়ে একটু বিচের ধারে যাই, আর কিছু ইনফরমেশান আপনাদের জন্য গ্যাদার করার চেষ্টা করি। চলুন, আমরা ক্যাম্প থেকে বেরিয়ে যাই হচ্ছে বিচের ধারে, লালগঞ্জ যে বিচ আছে সেই বিচ। দেখুন বিচের রাস্তাটা এরকম, আপনারা হেঁটেও আসতে পারেন, সমুদ্র বলে বেশিক্ষণ না, 4 মিনিট মতন লাগবে। ওহো, ফ্যান্টাস্টিক রাস্তা, যেটা লাগছে দুদিকে পুরো ম্যানগ্রোভ, পুরো ম্যানগ্রোভের দুদিকে, ম্যানগ্রোভের মধ্যিখান দিয়ে আমি বাইক চালাচ্ছি। ও
টপ ক্লাস, একদম টপ ক্লাস, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, অনবদ্য। ও সুপার, ঠিক করেছি বাইক নিয়ে এসছি আমি। সামনে সমুদ্র, দারুণ দারুণ। ও ভগবান, কি দেখালে, কি দুর্দান্ত, এতে জোয়ার আছে পুরো। ও একদম সমুদ্রের ধারে চলে এসছি বাইক নিয়ে, দেখুন অসাধারণ। বালির মধ্যে আটকে যাচ্ছে, সাদা বালির বীচ। নামানো যাবে, পরে না যাই। এটাকে তাজপুরে চালিয়েছি। ও সুপার, দুর্দান্ত, কেমন লাগছে বলুন। চলুন একবার সমুদ্রের পাশ দিয়ে একটা রাইড হয়ে যাক, লালগঞ্জ বা হরিপুর যে বিচ আছে এইখান দিয়ে। চলুন। ইয়ে, ও হো, টপ ক্লাস, এটা একটা অন্য অভিজ্ঞতা। দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। A1 ভাবতে পারিনি যে এখানে এসে বাইক চালাতে পারবো। ভাগ্যিস বাইকটা নিয়ে এসেছিলাম। ও অসাধারণ। আর যেটা লাগছে আমার, বীজটা অনেক প্রশস্ত, অনেকটা। আর এইদিকে দেখুন, খুব উঁচু উঁচু ঝাউ গাছ না, কিন্তু ঝাউ গাছ আছে, খুব উঁচু উঁচু না। আমি পুরোটাই যাই, যতটা পাচ্ছি যাচ্ছি। দুর্দান্ত, এরকম সমুদ্রের পাশ দিয়ে বাইক চালানোর অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। এর আগে তাজপুরে আমি চালিয়েছিলাম। এই দেখুন লাল কাঁকড়া, এই দেখুন লাল কাঁকড়া, দেখুন শুধু, প্রচুর প্রচুর। একটু জুম করি, এই দেখুন, এই দেখুন, আরো কাছে নেবো, এই দেখুন, সব গর্তের মুখে ঢুকে যায়। আমি এত তাড়াতাড়ি চলে এসেছি বাইকে করে, ওরা বুঝতে পারিনি, না তো পায়ের আওয়াজ শুনে সরে যেত। সব বেটা গর্তের কাছে আছে, দুরন্ত। অবশ্যই আসা চাই, অবশ্যই আসা চাই এইখানে লালগঞ্জে। এবং আমি তো বলো বাইক নিয়ে আসুন, অনবদ্য লাগবে, অনবদ্য। দুর্দান্ত সময় কাটালাম এখানে এই লালগঞ্জ বিচে। আর এই বিচে বাইক চালানোর অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। দুর্দান্ত, দুর্দান্ত, দুরন্ত, একদম টপ ক্লাস। ও বুমলা পাশে বাইক চালানো আর এই লালগঞ্জ বিচের পাশ দিয়ে, সি বিচের পাশ দিয়ে বাইক চালানো আমার সারা জীবন মনির মণিকোঠায় জীবন্ত হয়ে থাকবে। আমি এখানে সব দারুণ দারুণ ফটো তুললাম, রিলস বানালাম। আর এইগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি @10d_traveler123 ফলো করতেই হবে। এছাড়া আপনাদের যদি কোনো মতামত চান আমার ব্যাপারে, বা আপনাদের কোনো মতামত থাকে, আমাকে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে, আমি অবশ্যই রিপ্লাই করব, অবশ্যই। এরপর বিচ থেকে সরাসরি ফিরে আসি ক্যাম্পে। বিভিন্ন আলোক ছটায় ক্যাম্পটা লাগছিল দারুণ। সন্ধ্যা টিফিনে ছিল মুড়ি চানাচুর ও পেঁয়াজি। এরপর রাত্রিবেলা ডিনারে ছিল রুটি আর চিকেন কষা ও আলু ভাজা। ডিনারটা বেশ ভালো ছিল। এরপর সোজা ঘুমের দেশে। আজকে হচ্ছে 19 তারিখ জুন মাসের 2024। আচ্ছা, আমি এক্ষুনি বোটিং করতে পারি যাবো, তার আগে একটু এখানকার যে ব্যবস্থাপনা বা এখানকার যে টেন্টে আমি আছি, আরও যে টেন্ট, সেটাও একটু দেখে নিন। আমি যে ক্যাম্পে রয়েছি একদিন ধরে, সেই ক্যাম্পের সম্বন্ধে একটু আপনাদের ধারণা দিয়ে দিন। এটা ওনাদের এই যে ব্যানার, ঘরে বাইরে লালগঞ্জ বিচ স্টে। আমরা পাহাড়ে গিয়ে যে হোমস্টেতে থাকি, সেরকমই বিচের ধারে এটাকে বিচ স্টে হিসেবে ওনারা নামকরণ দিয়েছে। এটা একটা হোমস্টে। আর যার হোমে আমি অলরেডি আছি, এই যে শম্ভুবাবু, শম্ভু হালদার। নমস্কার শম্ভুদা। আচ্ছা, বেশি কথা না বলে শুধু একটু বলে দেবো, আমাকে যে থাকতে দিয়েছেন সেই রুমটা একটু এলোমেলো হয়ে গেছে, বা সেই টেন্টটা একটু এলোমেলো হয়েছে। আর এরকমই একটা টেন্ট, সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, একটু আমি বলে দিই, এটা একটা 4 বেডের টেন্ট আছে। দেখুন আমার যেটা আছে 2 বেডের, সেম একদম। ওই ঘরে বাইরে দেখুন ব্র্যান্ডিং করা আছে, এই জাস্ট একটু দেখে, এই যে ওনাদের ব্র্যান্ডিং পিলো কভারে। আচ্ছা, ওনারা একটা কিট দিচ্ছেন ঘরে বাইরে।
এই যে আচ্ছা দুটো জলের বোতল দেবেন। আচ্ছা এখানে যেটা আছে এয়ার কুলার আছে দুটো, একটা দুটো, আর দুটো হচ্ছে ফ্যান আছে, আর চার্জিং পয়েন্ট এনাফ আছে, এই দিকে আছে, এই দিকে আছে, লাইটের ব্যবস্থা আছে। আচ্ছা এয়ার ভেন্টিলেশনের জন্য 1 2 3 4 5টা মতন উইন্ডো আছে। আর এইটাকে আপনি আটকে ফেলতে পারবেন এরকমভাবে, এই চেন সিস্টেম করা আছে, এই চেন সিস্টেম দিয়ে পুরো জিনিসটাকে লক করে দিতে পারবেন। আমি তো কালকে রাত্রিবেলা কী করেছি, ভেতরে উনি তালাও দিয়ে দিয়েছিলেন শম্ভুদা, আমি চেন দিয়ে প্রপারলি আর ওটা লক করে দিয়েছিলাম। আর আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, টাওয়েল দিয়েছে, ওখানে আয়না দেওয়া আছে, আর দুটো বেঞ্চ মতন দেওয়া আছে যেখানে জিনিসপত্র আপনি রাখতে পারবেন, খুব ভালো। আর ঠান্ডা জল বললে ঠান্ডা জলও উনি প্রোভাইড করছেন, খুব ভালো। আচ্ছা সমুদা, এইটা তো মোটামুটি একটা প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম টেন্ট যেটা, এটার ভাড়া কিরকম? ভাড়া বলতে এখানে পার হেড করা আছে। পার হেড ফুডিং লজিং নিয়ে, হ্যাঁ হ্যাঁ, যেটা হোমস্টে কালচার। আচ্ছা পার হেড 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা আচ্ছা, থাকা খাওয়ার ব্যাপারটা একটু বলে রাখি। থাকা খাওয়া বলতে আমি যেমন কালকে দুপুরে এসেছিলাম, আমাকে লাঞ্চ দিয়েছিল, সন্ধ্যেবেলা দিয়েছিল একটা স্ন্যাক্স আইটেম, মুড়ি, চানাচুর, পেঁয়াজি ইত্যাদি, আর রাত্রিবেলা দিয়েছিল ডিনার। আজকে আমি ব্রেকফাস্ট করে বেরিয়েছি, মানে 4 বার খাবার দেবে, তাই তো? এই হচ্ছে ব্যাপার। আর এক্সট্রা এনারা যদি কিছু খেতে চান বা সেটা চার্জেবল, সেটা আপনি একটু ওনার সঙ্গে কথা বলে নেবেন। আচ্ছা আরেকটা একটু অ্যাডভেঞ্চার যে টেন্ট আছে একটু দেখি, ডোম টেন্ট, চলুন। আচ্ছা এইটা হচ্ছে একদম ঢুকেই দেখুন, এইটা ঢুকেই কিন্তু এই টেন্টটা। আর এখানে দেখুন একটা বিস্তৃত জায়গা আছে, এখানে বসার জায়গা আছে, বসে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। এখানে গাছগুলো এখানে বেশ ছায়া প্রদান করছে এবং শীতলতা বিরাজ করছে এখানে, বেশ ভালো। আর ওইখানে হচ্ছে ওনাদের ডাইনিং একটু জায়গা, এই যে ডাইনিং এরিয়া। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু শম্ভুবাবুদের নিজের পুকুর, এখানে আপনি মাছ ধরতেও পারেন, সেটা পরে বলছি। এইটা হচ্ছে শম্ভুবাবুর বাড়ি, এইটা। আচ্ছা এই হচ্ছে অ্যাডভেঞ্চার ডোম টেন্ট। কটা আছে? 1 2 3 4টে। কজন করে থাকতে পারো সমুদা? 3 জন করে, শীতকালে 3 জন। শীতকালে 3 জন, গরমকালে 2 জন। আর এই ওপরে যে ছাউনি দিয়ে আছে কি পাতা? এটা হোগলা পাতা নাকি? এটা হোগলা পাতা। হোগলা পাতা, আচ্ছা খুব ভালো। আচ্ছা দেখুন এই যে এখানে থাকার ব্যবস্থা, এটা ফ্যান দেওয়া আছে, চার্জিং পোর্ট আছে, আর এখানে 2 জন থাকতে পারবে। এখানে ওই ওনাদের ঘরে বাইরে যে ব্র্যান্ডিং কিট দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে, জলের বোতলটা দেওয়া আছে। একটুখানি বলে দিন এটার ভাড়া কত? এটা পার হেড 1250 টাকা। 1250 টাকা ফুডিং লজিং একজনের। আচ্ছা একটু বলে দিই, আমি যে আপনাদের টেন্টটা দেখালাম না, সেই টেন্টের বেডটা বেশ ভালো, আমি থেকেছি তো, কোনো অসুবিধা হয়নি, খুব শক্ত না, খুব নরম না, খুব ভালো। আচ্ছা শম্ভুদা বলছি, যারা এখানে থাকবে তাদের তো টয়লেট বা ওয়াশরুম কোনটা? আমাদের এই 3টে আছে, পরপর 3টে আছে। আচ্ছা কমন কমন। এবং আমি শম্ভুদাকে অনুরোধ করব, পরবর্তীকাল যদি এরকম বাড়ে অবশ্যই অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা করবে। সন্ধ্যেবেলা যদি কেউ এসে একটু বারবিকিউ খেতে চায়, চিকেন খেতে চায়, সে ব্যবস্থা কি হবে? একটু আসলে একটু আগে বললে হয়ে যাবে। আচ্ছা সেটা কেমন খরচা দিতে হবে? খরচা চিকেনে খরচা মানে বারবিকিউ খরচাটা আছে, কিলোতেই করা আছে 600 টাকা। কিলোতে 600 টাকা। আচ্ছা ক্যাম্প ফায়ার করা যাবে? আগুন টাগুন জ্বালিয়ে একটু মজা মস্তি করবে? ক্যাম্প ফায়ারের জায়গাটা ঢাকানো। ও এই ঢাকা দেয়া আছে। আচ্ছা এই জায়গাটায় গাড়ি নিয়ে আসলে পার্কিং কোথায় করবে? পার্কিং আমাদের সামনে আছে বড়গাছের তলায়, ওখানে সাইডে পার্কিং হয়ে যাবে। আচ্ছা এনাদের গুগল রেটিং কিন্তু দারুণ, 4.2, মানে বেশ ভালো। আমি এদের ডিটেলসটা আমি ডেসক্রিপশানে বা পারলে স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো। 2-3টে জিনিস আপনারা এখানে শুনে নিন। সেটা হচ্ছে এখানে কিন্তু ব্রডব্যান্ড নেই, এখানে ব্রডব্যান্ডের লাইন আসেনি, সিসিটিভিও নেই। জিওর কানেক্টিভিটি দুর্দান্ত, এয়ারটেল মোটামুটি, জিও দুর্দান্ত ইন্টারনেট সার্ফিং হচ্ছে এখানে। আর কেউ যদি পেট নিয়ে আসে, সম্ভব আনা? সম্ভব, সম্ভব। আপনার নিজের পেট নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তা এখন আমি বেরিয়ে যাব বোটিং করতে। সেই বোটিংয়ের জায়গাটা এখান থেকে কত দূর সমুদা? এখান থেকে টোটো করে গেলে 10 মিনিট সময়। 10 মিনিট। আমি তো বাইকে যাচ্ছি। আচ্ছা টোটো করে গেলে এখানে যাতায়াত ভাড়াটা হচ্ছে 150 টাকা মতন, আর নৌকাতে চললে কত সেটা আমি মাঝি ভাইয়ের সঙ্গে কথা বলে ওটা আপনাদের সঙ্গে বলছি। আর বেরিয়ে যাই, একদম ঘাটে গিয়ে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন বাজে 6:52। আমি চলে এসেছি ভোরের আলো যে যেখান থেকে আমাদের বোট ছাড়বে সেখানে। মোটামুটি আমার ক্যাম্প থেকে 3 কিলোমিটার মতন দূরত্ব। আর যেটা হচ্ছে টোটো এই পর্যন্তই আসবে, দেখুন এই পিচের রাস্তা, এই পর্যন্ত টোটো আসবে। মোটামুটি টোটোতে সময় লাগবে ওই 15 মিনিট মতন, কেন রাস্তাটা এই প্রথম থেকে রাস্তাটা ইটের রাস্তা তো একটু ট্রিকি আছে। যাই হোক এটা 3 কিলোমিটার রাস্তা, এটা মনে রাখবেন। এরপর শুরু হয়ে যায় আমাদের বোট রাইড। বোট রাইডের পথটা ছিল দারুণ, ম্যানগ্রোভ চিরে যেন আমাদের বোট এগিয়ে চলল। আকাশ ছিল সেদিনকে মেঘলা, নীল আকাশ হলে এই বোট রাইডটা আরও জমে যেত। বোট রাইড করার ক্ষেত্রে আপনাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে, কারণ এই বোট রাইড পুরোপুরি নির্ভর করে নদীর জোয়ার ভাটার উপর। এই বোট রাইডের মোট খরচ হয়েছিল 600 টাকা। এক্ষেত্রে একজন গেল 600 টাকা, 6 জন গেল 600 টাকা। এর পরবর্তী ক্ষেত্রে এক ব্যক্তি হলে 100 টাকা করে অতিরিক্ত লাগবে।
এখন 1:30 বাজে। শম্ভুদা আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে, জাস্ট বোটিং করে এলাম, খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাবো। শম্ভুদা চেক আউট কটার সময়? 10টা। 10টায় চেক আউট, আর চেক ইন আমাদের এমনি দেরি করে আসে, ওই 12টার দিকে হয়ে যাবে। চেক ইন মোটামুটি 11টা-12টার মধ্যে তৈরি থাকে, হয়ে যায়, কিন্তু চেক আউটটা 10টার সময় মনে রাখতে হবে। তো আমি টপ খেয়ে যাই, খেয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।